2024 লোকসভা নির্বাচন সব দিক থেকেই ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। স্বাধীনতা পরবর্তীকালে এই প্রথমবার কোনো লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকারের তরফে লড়াইয়ের জন্য ময়দানে নামানো হয়েছে দেশের 3 তদন্তকারী সংস্থাকে। অর্থাৎ সিবিআই, ইডি এবং আয়কর দফতরকে যেভাবে নির্বাচনের কাজে একদিকে কেন্দ্রীয় সরকার ক্রমশ ব্যবহার করে চলেছে দেশের সমস্ত অবিজেপি রাজনৈতিক আঞ্চলিক দলগুলির বিরুদ্ধে, সেখান থেকে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যখন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের দিন বললেন দেশের সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ থাকবে, দেশের সব রাজনৈতিক দলের প্রতি সমান বিচার করতেই তৎপরতা দেখাবে নির্বাচন কমিশন, অর্থাৎ সকল রাজনৈতিক দলের জন্য সমান ভূমি যেখানে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার, সেখান থেকে দাঁড়িয়ে গত 5 দিন দেশ জুড়ে যেভাবে অবিজেপি রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি একের পর এক পদক্ষেপ নিচ্ছে, তাতে করে নির্বাচন কমিশনের তরফে এই প্রতিশ্রুতি সত্যি শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছে। আর সেই ধাক্কার চূড়ান্ত রূপ দেখা গেল বৃহস্পতিবার, যখন রাত 9টার সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দপ্তরের একটি দুর্নীতিকাণ্ড, অর্থাৎ ঘুষের বিনিময়ে মদের দোকানের লাইসেন্স বন্টনের যে দুর্নীতিকাণ্ড দিল্লিতে গত 4 বছর ধরে বেশ চর্চিত হয়ে উঠেছে, সেই চর্চা তুমুল গতি পেল ঠিক নির্বাচনের আগে। আলোচনায় যাওয়ার আগে একটা আবেদন, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারে ক্লিক করতে ভুলবেন না। একটা কথা, এই সাবস্ক্রিপশন বাটনটার জন্য আপনাদের কাউকে কোনো কাটমানি দিতে হবে না, কিন্তু আপনাদের জন্য এই সাবস্ক্রিপশনটা একেবারে ফ্রি। তাই জন্য আর দেরি না করে এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করবেন। আর আজকের এই কন্টেন্টটা অনেক খেটে তৈরি করেছি, অনেক গবেষণা আছে, পুরোটা মন দিয়ে শুনুন। আর সবশেষে আপনার কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আর অবশ্যই একটা লাইক করেই যাবেন। তাহলে চলুন এবার আলোচনা করা যাক গার্ডেন রিচের ঘটনা নিয়ে। গত 15ই মার্চ থেকে ইডি চূড়ান্ত তৎপরতা দেখিয়ে অবশেষে 21 তারিখ রাত 9টার সময় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল। এখানে একটা বিষয় বলতে হবে, এই আবগারি কাণ্ডের ঘটনায় এর আগেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং দিল্লির অপর এক আপ বিধায়ক সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ইডির তরফে কী জন্য এই গ্রেফতারি তা এখনও অবধি সঠিকভাবে বলা হয়নি। ইডির তরফে বৃহস্পতিবার রাতে আম আদমি পার্টি প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যখন এই ঘুষের বিনিময়ে মদের লাইসেন্স দেওয়ার কাণ্ডে গ্রেফতার করা হলো, তারপর আদালতে শুক্রবার যখন পেশ করা হলো, তখন ইডির তরফে দাবি করা হলো এই গোটা আবগারি দুর্নীতি কাণ্ডের মাস্টার মাইন্ড অর্থাৎ কিংপিং হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই না, একই সঙ্গে ইডির তরফে এমনটাও দাবি করা হলো 100 কোটি টাকার বিনিময়ে দক্ষিণ ভারতের একটি মদ বিক্রেতা সংস্থাকে লাইসেন্স দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার, এবং সেই টাকা পাঞ্জাব হরিয়ানার বিধানসভা নির্বাচনে আপের তরফে খরচা করা হয়। একই সঙ্গে ইডির তরফে এদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির বিশেষ নিম্ন আদালতে পেশ করার পাশাপাশি 10 দিনের হেফাজত চাওয়া হয়। কিন্তু এই ঘটনায় যখন আমরা এই ভিডিওটি শ্যুট করছি তখনও অবধি আদালত তার রায় জানায়নি, আদালতের রায় স্থগিত ছিল। হয়তো আপনি যখন এই ভিডিওটি দেখবেন তখন হয়তো এর রায় বেরিয়ে যাবে, এবং সেই রায়টি মাথায় নিয়ে একটু নিজে সংযোজন করে নেবেন এই ভিডিওর সঙ্গে, এটাই আবেদন জানাচ্ছি আমার প্রিয় দর্শকদের কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘটনা প্রবাহ গত 2 বছর ধরে বেশ গতি পেয়েছে। প্রথমত, যখন ইডির তরফে মনীষ সিসোদিয়া অর্থাৎ দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়, সেই সময় আপের তরফে এই অভিযোগ তোলা হয়েছিল এবার দফায় দফায় ইডি চাইছে আসলে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে। এই আবগারি দুর্নীতিকাণ্ডে দফায় দফায় আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি সমন পাঠায়।
পরপর 8টি সমনে যায় না অরবিন্দ কেজরিওয়াল। তারপর নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সমন পাঠিয়েছিল ইডি। এই সময় দিল্লি হাইকোর্টে অরবিন্দ কেজরিওয়ালের তরফে আবেদন করা হয়েছিল রক্ষা কবচের জন্য, কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি হাইকোর্ট রক্ষা কবচ না দেওয়ার পরেই বেশ গতি আসে ইডির তদন্তে এবং ইডি আধিকারিকরা বৃহস্পতিবার সন্ধেবেলায় পৌঁছায় অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে বিশাল বড় প্রতিরক্ষা বাহিনী নিয়ে। 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অবশেষে এই ঘুষের বিনিময়ে মদের লাইসেন্স দেওয়ার যে ঘটনা, যে কাণ্ড গত 4 বছর ধরে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে দিল্লির রাজনীতিতে, সেই আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার বাড়ি থেকে তার মোবাইল ফোনটি সিজ করে এবং ইডির তরফে আদালতে জানানো হয়েছে শুক্রবার যে তার বাড়িতে তল্লাশির সময় 2টি ফাইল পায়, যেখানে ইডির শীর্ষ আধিকারিকদের তথ্য সেই ফাইলের মধ্যে ছিল। এরই পরিপ্রেক্ষিতে ইডির তরফে আদালতে আরও একটি অভিযোগ তোলা হয়, তা হচ্ছে আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি ম্যানিপুলেট করার চেষ্টা করছিলেন ইডির শীর্ষ আধিকারিকদের, যাতে তিনি কোনো রকমে এই গোটা তদন্ত থেকে দূরে নিজেকে রাখতে পারেন। কিন্তু এই প্রসঙ্গে যখন শুক্রবার আদালতের সামনে ইডির তরফে অরবিন্দ কেজরিওয়ালকে কিংপিং বলা হয়, তারপর আদালতের রায় আগেই বললাম এখনও সামনে আসেনি যখন এই ভিডিওটি শ্যুট করছি। কিন্তু এই ঘটনার জেরে ইতোমধ্যে সারা দেশ জুড়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। প্রথমত, ইন্ডিয়া জোটের সমস্ত রাজনৈতিক দলের তরফে বৃহস্পতিবার রাতে যখন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়, তারপরেই হয় তুমুল সমালোচনা। খোদ রাহুল গান্ধী টুইটারে এ বিষয়ে সমালোচনা করেন। শুধু তাই না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে এর বিরুদ্ধে সরব হন। একই সঙ্গে তিনি অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীকে ফোন করেন। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গে কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়াল পরিবারের পাশে আছেন এই লড়াইয়ে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে টুইটারে এবং ফোনের কথোপকথনেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে সকল সাংসদ, বিধায়ক এবং মুখ্যমন্ত্রীরা বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কোনো তদন্ত বিজেপি করাচ্ছে না। শুধুমাত্র যে সকল অবিজেপি রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং মুখ্যমন্ত্রীরা বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধেনি তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চালানো হচ্ছে এই ধরনের অনৈতিক তদন্ত, আর জারি খেসারত দিতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। যদিও এই লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল এবং তার দল এবং তার পরিবারের পাশে আছে বলেই আশ্বাস দিয়েছেন। একই কথা কিন্তু রাহুল গান্ধীও বলেছেন, একই কথা বলেছেন এম.কে. স্টালিন। কিন্তু এখানেই পশ্চিমবঙ্গে আবার উল্টো সুর। পশ্চিমবঙ্গে কিন্তু কংগ্রেসের তরফে অধীর রঞ্জন রায়চৌধুরী এক্ষেত্রে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তোপে গেছেন। ঠিক যেমন অবস্থা এই ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। আর এই ঘটনার সূত্রপাতের জেরে অধীর রঞ্জন রায়চৌধুরী বলেছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিজেপির বি টিম হিসাবে রাজ্যে কাজ করে, আর যেহেতু এক অলিখিত জোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিজেপির সঙ্গে রয়েছে, তাই জন্য পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির সঠিক তদন্ত হচ্ছে না, এবং যার ফলে একাধিক দুর্নীতি থাকা সত্ত্বেও, একাধিক দুর্নীতির অভিযোগ ওঠার পরেও তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বহাল তবিয়াতে আছেন। কিন্তু এখানে প্রসঙ্গ আমাদের রাজ্যের দুর্নীতি নয়, প্রসঙ্গ হচ্ছে আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলের বিরুদ্ধে ওঠা আবগারি কেন্দ্রিক দুর্নীতির ঘটনা। কিন্তু কী কারণে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলো সেই বিষয়েও কথা হওয়া দরকার। গত 15ই মার্চ তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের মেয়ে তথা ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে এই আবগারি দুর্নীতি কাণ্ডে ইডি গ্রেফতার করে, যার পর শুক্রবার শীর্ষ আদালতে জামিনের আবেদন করেছিলেন নেত্রী কে কবিতা, কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। বলা হয় তিনি নিম্ন আদালতে আগে আবেদন জানান এবং তারপর তিনি ধীরে ধীরে শীর্ষ আদালতে আবেদন জানাবেন। যেমনটা বিচার বিভাগ কাজ করে, তার জন্য বিশেষভাবে বিচার বিভাগ কোনো রকমভাবেই কোনো ক্ষেত্রে এগোবে না। আর তারপরেই কে কবিতার করা আবেদন এদিন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। কিন্তু 15ই মার্চ কে কবিতাকে কী প্রসঙ্গে গ্রেফতার
করা হলো সে বিষয়ে কথা বলাও দরকার। কিন্তু কোন সূত্র ধরে কে কবিতাকে গ্রেফতার করা হলো তা হচ্ছে গত ডিসেম্বর মাসে মনীষ সিসোদিয়ার ঘনিষ্ঠ অমিত অরোরা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে এই কাণ্ডে ইডি। তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতার প্রসঙ্গ ইডি জানতে পারে। ব্যবসায়ী অরোরার থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ইডির তরফে জানানো হয় দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া ছিলেন দিল্লির মদ সংক্রান্ত নীতির ভারপ্রাপ্ত মন্ত্রী। অরোরাকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে ইডির তরফে দাবি করা হয়, চার্জশিট ইডি জানায় যে দিল্লির আপ সরকার 100 কোটি টাকা ঘুষের বিনিময়ে কে কবিতার সংস্থাকে দিল্লিতে মদ বিক্রির লাইসেন্স দেয় এবং সেই সংস্থার সিংহভাগ শেয়ারের মালিকই এই কে কবিতা। আর তার ভিত্তিতেই 15ই মার্চ প্রথম কে কবিতাকে গ্রেফতার করে ইডি। এর আগে ইডির তরফে গত বছর একবার কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু সেই সময় তাকে গ্রেফতার করা হয়নি। 15ই মার্চ কে কবিতাকে গ্রেফতারের পর 21শে মার্চ গ্রেফতার করা হলো অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের পর আর একটা বিষয় উঠে আসছে, তা হচ্ছে আপনারা জানেন হালেই সুপ্রিম কোর্টের ব্যাপক চাপের মুখে পড়ে অবশেষে এসবিআইয়ের তরফে ইলেকটোরাল বন্ডের সম্পূর্ণ তথ্য নির্বাচন কমিশনকে দিতে হয়েছে এবং তা কথা মতো 21 তারিখই নির্বাচন কমিশন নিজেদের সাইটে প্রকাশ করেছে। আর সেই তথ্য সামনে আসার পর সেই তথ্যে দেখা গেছে যে বিশেষ যে কোড সেই কোডও সেই তথ্যের মধ্যে রয়েছে, যদিও এক্ষেত্রে দুটি পার্টি ইলেকটোরাল বন্ডের তথ্য ভেঙে এসবিআই এর তরফে ইসিকে দেওয়া হয়েছিল এবং এই দুটি সেই একইভাবে একটিতে ছিল যারা এই বন্ড কিনেছেন তাদের যাবতীয় তথ্য এবং আরেকটিতে ছিল যারা এই বন্ডগুলি ভাঙিয়েছেন, অর্থাৎ যে রাজনৈতিক দলগুলি এই বন্ডগুলি ভাঙিয়েছে তাদের যাবতীয় তথ্য। এই দুটি তথ্যের মধ্যে কমন বিষয় ছিল সিক্রেট নাম্বারটি, যেটি আলট্রাভায়োলেট রের মাধ্যমে দেখা যায়। সেই সিক্রেট কোডটি যখন যেহেতু এই দুটি তালিকাতেই এক তা মেলানো হয়, তাতেই উঠে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য এবং সেই তথ্য অবশ্যই যুক্ত দিল্লির এই আবগারি কাণ্ডের সঙ্গে এবং তাতেই স্পষ্ট হচ্ছে কিভাবে নরেন্দ্র মোদী সরকার ইডি সিবিআইকে হাতিয়ার করে আইটিকে হাতিয়ার করে কিভাবে অবিজেপি আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে ক্রমশ ভেঙে দেবার, ক্রমশ নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। বিষয়টা হচ্ছে এই গোটা এই আবগারি মামলা দাঁড়িয়ে আছে একজন সরকারি স্বাক্ষর ওপর, যিনি হচ্ছেন দক্ষিণ ভারতের অরবিন্দ ফার্মা প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর। এই অরবিন্দ ফার্মা কিন্তু কোটি কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনে বিজেপিকে দান করেছে চাঁদা হিসেবে, সেই তথ্য কিন্তু উঠে এসেছে এসবিআই এর দেওয়া নথি থেকে। অরবিন্দ ফার্মার ডিরেক্টর পিনাকা শরৎচন্দ্র রেড্ডিকে প্রথমে ইডি এই ঘটনার জন্য জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পর 10ই নভেম্বর 2022 সালে প্রথম এই অরবিন্দ ফার্মার ডিরেক্টর রেড্ডিকে গ্রেফতার করে ইডি এবং তারপরেই খেলা বদলে যায়। 15ই নভেম্বর 2022 সালে এরপরই অরবিন্দ ফার্মার তরফে 5 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কেনা হয় এবং তা সরাসরি বিজেপির ফান্ডে বিজেপির হাতে জমা দেওয়া হয়। এরপরই 1 জুন 2023-এ পি শরৎচন্দ্র রেড্ডি সরাসরি সরকারি সাক্ষ্য হিসাবে ইডির সঙ্গে সহযোগিতার আশ্বাস দেয় এবং তারপরই 8ই নভেম্বর 2023 অরবিন্দ ফার্মা এবং এপি হেলথ কেয়ার লিমিটেড বলে দুটি সংস্থা এক গুচ্ছ কোটি টাকার প্রায় 35 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কেনে এবং যা জমা পড়ে বিজেপির চাঁদার তহবিলে। আর এই গোটা ঘটনা মিলিয়ে মোট প্রায় 40 কোটি টাকার ইলেকটোরাল বন্ড এই দুটি সংস্থা কেনে এবং তা বিজেপির তহবিলে জমা দেয়। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন কোথা থেকে কোথায় লিঙ্ক আছে। বিজেপি দফায় দফায় চেষ্টা করছে ইলেকটোরাল বন্ডের তথ্য থেকে যাতে মানুষের নজর ঘোরানো যায়। বিজেপির হয়ে গদি মিডিয়া সমস্ত ধরনের চেষ্টা করছে ইলেকটোরাল বন্ডের এই খবর চেপে দেওয়ার জন্য, কিন্তু এই খবর চাপছে না তাও বিজেপিরই জন্য। যেহেতু নরেন্দ্র মোদী ইডি সিবিআইকে হাতিয়ার করে আইটিকে হাতিয়ার করে অবিজেপি রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ওপর বিশেষ করে দুর্নীতির অভিযোগ তুলে তাদেরকে জেলে পোড়ার চেষ্টায় নেমেছে এবং অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের পর সেই দিনই প্রকাশ্যে এসেছে এই ইলেকটোরাল বন্ড সম্পর্কিত এসবিআই এর দেওয়া সম্পূর্ণ তথ্য।
আর সেই তথ্য যখন একে একে দুই করা হচ্ছে, সেখান থেকেই এই গোটা ঘটনায় ইডির তরফে আসলে মূল যে সাক্ষ্য, মূল যে সরকারি সাক্ষ্য মিস্টার রেড্ডির যাবতীয় তথ্য সামনে আসছে এবং সেখান থেকে অরবিন্দ ফার্মার লিঙ্কও যুক্ত হচ্ছে। পাশাপাশি এখানে আর একটা তথ্য দিয়ে রাখা দরকার, পি শরৎচন্দ্র রেড্ডিকে ইতোমধ্যে ইডির তরফে সরকারি সাক্ষ্য হিসাবে যখন আদালতের সামনে পেশ করা হয়, তখন তার বলা কথাকে যথেষ্ট গ্রহণযোগ্য নয় বলে আদালতের তরফে সরাসরি ইডিকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকেই বুঝুন যে ইডির তরফে যে একজন সাক্ষ্যকে ভিত্তি করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পর্যন্ত গ্রেফতার করা হলো মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে থাকাকালীন, তাহলেই বুঝতে পাচ্ছেন বাস্তবে এই দিল্লির এই আবগারি কাণ্ডের পেছনে কিভাবে অবিজেপি রাজনৈতিক দল হিসাবে আপকে একেবারে নুইয়ে দেবার, একেবারে চেপে দেবার চেষ্টা করছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। অন্যদিকে আপের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার পরেও অরবিন্দ কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকবেন, তিনি ইস্তফা দেবেন না। এর আগে আমরা দেখতে পেয়েছি 2 মাস আগেই যখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়, তখন তিনি গ্রেফতারের আগের দিনই ইস্তফা দেন এবং তারপর তাকে গ্রেফতার করা হয়। এর আগে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ঘটনার সময় যখন গ্রেফতার করা হয়, তার আগেই তারা নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল দেশের সেই প্রথম মুখ্যমন্ত্রী যিনি নিজের পদে থাকাকালীনই গ্রেফতার হয়েছেন। এবার এই নিয়ে মহা বিপদে পড়েছে আসলে দিল্লির সরকার, বিশেষ করে আম আদমি পার্টির তরফে, যেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না এবং তিনি জেলে বসে নিজের সরকার চালাবে। সেখান থেকে দাঁড়িয়ে শুক্রবার দিল্লি হাইকোর্টে বিজেপির তরফে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এই বেসিসে যে যাতে অরবিন্দ কেজরিওয়ালকে তার পদ থেকে ইস্তফা দেওয়ানো যায়। এখানে বিষয় হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে যদি ইস্তফা না দেওয়ানো হয় এবং তিনি যদি জেলে বসেই মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পালন করতে থাকেন, তাহলে সেখানে কিন্তু জেলের সুরক্ষা এবং নিয়মকানুন ব্যাপকভাবে ধাক্কা পাবে। অনুমান করা হচ্ছে সম্ভবত অরবিন্দ কেজরিওয়ালকেও মনীষ সিসোদিয়ার সাথেই রাখা হতে চলেছে তিহার জেলে। এবার ভাবুন, এত হাই সিকিউরিটির জেলে যখনই হাই প্রোফাইল কোনো নেতা নেত্রীদের রাখা হয় এবং বিশেষ করে পদে থাকাকালীন একজন মুখ্যমন্ত্রী যদি জেলে থেকে নিজের সরকার চালানোর প্রচেষ্টা করেন, তাহলে সেখানে স্বভাবতই জেলের নিয়মকানুন ব্যাপকভাবে ধাক্কা খাবে। এক্ষেত্রে আরেকটি সলিউশন আছে, তা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল চাইলে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে আবেদন জানাতে পারেন এবং তিনি চাইলে তার বাসভবনেই থেকে সরকার চালাতে পারেন এবং যা কিন্তু তার বাসভবনকে জেল হিসাবে ট্রিট করা হবে। কিন্তু এখানে আর একটা বিষয়, লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দিল্লির আপ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আদায় কাঁচকলায় সম্পর্ক। তাদের সম্পর্ক এমন স্তরেই যে হালেই সচিব নিয়োগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে দুই পক্ষ পৌঁছে গেছিল। অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে কখনই অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনকেই জেলে পরিণত করা হবে না, যেখান থেকে তিনি তার সরকারের কাজকর্ম দেখবেন। আর এরই পরিপ্রেক্ষিতে বিজেপির তরফে শুক্রবার দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, যেখানে আবেদন জানানো হয়েছে অরবিন্দ কেজরিওয়াল যাতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। কিন্তু এখানে আর একটা বিষয়, যখন বৃহস্পতিবার রাতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হলো, তখন দিল্লিতে বিজেপি নেতা তথা সাংসদ সুকান্ত মজুমদার একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলেছেন যে মাফলার তো শুরু হলো, এইবার হাওয়াই চটির পালা। অর্থাৎ সেখানে তিনি সরাসরি ইঙ্গিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজের রাজনৈতিক জীবনে বরাবরই হাওয়াই চটি পরে প্রায় সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন যেখানে যেতে হয়েছে তিনি গেছেন। তাঁর পরনে নীলপাড় সাদা শাড়ি এবং হাওয়াই চটি ভারতের রাজনীতির ইতিহাসে একটি আইকন হিসেবে উঠে এসছে। এবং সুকান্ত মজুমদার যখন মাফলারের পর হাওয়াই চটির পালা বলে মন্তব্য করেছেন, সেখান থেকে সরাসরি বিরোধী তথা রাজ্যের শাসক দলের তরফে অভিযোগ করা হয়েছে বিজেপি এবার চেষ্টা করবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরার জন্য। কিন্তু এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের হবে বিজেপির কাছে। বিজেপি ইলেকটোরাল বন্ডের তথ্য লুকাবার জন্য যেভাবে গদি মিডিয়াকে বাজারে নামিয়েছে তাদের ওই ভোট প্রচারের জন্য, মানুষের কাছে গুজব এবং ভুল তথ্য পেশ করার জন্য, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু একের পর এক আঞ্চলিক দলের নেতা নেত্রীদের জেলে ভরা হচ্ছে।
একই সঙ্গে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে নির্বাচনের 13 দিন আগেই কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে পুরানো আয়করের মামলাকে কেন্দ্র করে। এখানে একটা তথ্য দিয়ে রাখতে হবে, আমাদের দেশের কোনো রাজনৈতিক দলই কোনো রকম আয়কর দেয় না। সেখান থেকে দাঁড়িয়ে কংগ্রেস পার্টির ওপর এই ধরনের আয়কর মামলা এবং যার ভিত্তিতে ইতোমধ্যেই প্রায় 235 কোটি টাকা আয়কর দফতর দফায় দফায় কেটে নিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এবং খোদ কংগ্রেস নেতা অজয় মাকান দাবি করছেন যে কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এই মুহূর্তে সিজ। সেখান থেকে দাঁড়িয়ে একটাই প্রশ্ন লোকসভা নির্বাচনে, তাহলে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট তথা দেশের অন্যতম বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস কিভাবে প্রচার অভিযান চালাবে? টাকা ছাড়া আর যাই হোক আমাদের দেশে রাজনৈতিক প্রচার ভোটের অন্ত হয় না। আর তাতেই আসলে ধাক্কা দিয়েছে, আসলে কোপ দিয়েছে নরেন্দ্র মোদী সরকার এবং তার দল বিজেপি। এখন দেখার জনগণ কতটা সতর্ক হয়। জনগণ সরকারের কাছে, নরেন্দ্র মোদীর কাছে, নরেন্দ্র মোদীর দলের কাছে ইলেকটোরাল বন্ডের এই চাঁদার তথ্য জানাতে হবে এবং সেই তথ্য একেবারে কড়াই গণ্ডায় গুনে নেয় কিনা জনগণ, সেটাই এখন দেখার। পাশাপাশি ইলেকটোরাল বন্ডের সঙ্গে যে আম আদমি পার্টিকে কেন্দ্র করে দিল্লিতে যে মদের লাইসেন্স ঘুষের বিনিময়ে দেওয়ার ঘটনা, যে বিশাল বড় স্ক্যাম উঠে আসার সম্ভাবনা গত 5 বছর ধরে বেশ চচ্চড়ি পাকানো হয়েছে, তার সঙ্গে ইলেকটোরাল বন্ডের যোগসূত্র রয়েছে। একই সঙ্গে ইলেকটোরাল বন্ডের যোগসূত্র সরাসরি এবার এস্টাবলিশ হয়ে গেছে বিজেপির সঙ্গে। বিজেপির পার্টি ফান্ডে চাঁদা ভরার জন্যেই নরেন্দ্র মোদী সরকার বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে ইলেকটোরাল বন্ড নিয়ে এসেছিল। দুর্নীতি মুক্ত সরকার গঠন করবে, কালো টাকা দূরীকরণের জুমলা দিয়ে যে সরকার 2014 সালে এসেছিল, সেই সরকার আসার পর তার সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে, নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে ইলেকটোরাল বন্ড। আর এবারের লোকসভা নির্বাচনে সেই সবচেয়ে বড় স্ক্যাম থেকে নজর ঘোরাবার জন্যেই দফায় দফায় কখনো সিএ, আবার কখনো দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারি, এইভাবে মানুষের নজর ঘুরিয়ে দেবার চেষ্টা করছে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি। এবার আপনার পালা, আপনি সিদ্ধান্ত নিন, আপনি কোন দিকে, কার দিকে দেখবেন, কোন পক্ষ বিচার করে নিজের মত দেবেন ইভিএমে। এইবার সেই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আমাকে। আর সেই সিদ্ধান্ত নিতে গেলে আশীর্বাদ দ্য ট্রুথও দেখতে হবে। আর তাই নির্বাচনের সময় পারলে টিভি কম দেখুন, দেখুন আমাদের মতন যারা গদি মিডিয়ার বিপরীতে দেশের এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এখনো পর্যন্ত দাঁড় করিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে সেই সমস্ত স্বতন্ত্র মিডিয়ার খবর। আর একই সঙ্গে দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।